ডিয়ার স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা হুইস্টন ব্রিজ এবং মিটার ব্রিজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পোটেনশিওমিটার মানে পোটেনশিয়াল ডিভাইডার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, পোটেনশিয়াল ডিভাইডার বা পোটেনশিওমিটার মানে বিভব বিভাজক। তো সেই পোটেনশিওমিটার আলোচনা করার আগে আমরা একটা সার্কিট নিয়ে একটু অ্যানালিসিস করি। এই দেখো, এটা হচ্ছে একটা সার্কিটে অনেকগুলো সেল সিরিজে আছে। সার্কিটের টোটাল ইএমএফ হচ্ছে ই। সেলগুলোর টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স মনে করলাম আর নট। এক্সাম্পল নিই, মনে করি ই এর ভ্যালু 12 ভোল্ট এবং স্মল আর নট মানে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু 2 ওহম। এখন এই সেলগুলোকে একটা ইউনিফর্ম মানে সুষম রোধের সঙ্গে যোগ করা হলো। মানে এটা একটা তার, ওই তারে যে রেজিস্ট্যান্সটা আছে, এটা যে টোটাল রেজিস্ট্যান্সটা আছে সেটা তারে দৈর্ঘ্য বরাবর সুষমভাবেই বণ্টিত আছে। ঠিক আছে, মানে ইউনিফর্ম রেজিস্ট্যান্স আমরা এখানে অ্যাড করলাম। সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কত? আর। মনে করি ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 10 ওহম। তাহলে এটা কি বললাম? ওয়্যার অফ ইউনিফর্ম রেজিস্ট্যান্স। ঠিক আছে, সুষম রোধের একটি তার। তারের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মনে করলাম এল। তাহলে এল এর ভ্যালু আমরা একটা ইমাজিনারি ধরি 1000 সেন্টিমিটার। তাহলে এই সার্কিট দিয়ে কতটা কারেন্ট যাবে আমরা একটু বার করে নিই। দেখো, এই সার্কিটের এই জায়গাটা গ্রাউন্ড করা আছে, মানে এই পোটেনশিয়ালগুলো জিরো। এখান থেকে এই পর্যন্ত পোটেনশিয়াল হচ্ছে জিরো। আর ই এর টোটাল ভ্যালু হচ্ছে 12 ভোল্ট, মানে এখানে যে ভোল্টেজটা আমরা দেখব সেটা কি না, তো জিরোর থেকে বেশি। বেশ, তাহলে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, কারেন্ট এভাবে পাস করবে। কারেন্টের ভ্যালু মনে করলাম আই। তাহলে আমরা লিখতে পারি ই ইজ ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর নট। দেয়ারফর আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর নট ইজ ইকুয়াল টু ই এর ভ্যালু কত? 12, আর এর ভ্যালু কত? 10, স্মল আর নটের ভ্যালু কত? 2, এত ইজ ইকুয়াল টু 12 বাই 12 ইজ ইকুয়াল টু 1। ওকে, দেয়ারফর আই ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। এখন দেখো, কারেন্ট এই তারের মধ্যে দিয়ে ওপর থেকে নিচে নামছে। তাহলে এখানের যে পোটেনশিয়াল তার থেকে এর পোটেনশিয়াল একটু কম, তাই না? তার থেকে এর পোটেনশিয়াল আরও কম, তার থেকে এর পোটেনশিয়াল আরও কম। কারণ কি? কারেন্ট ওপর থেকে নিচে নামছে, এখান থেকে এখানে গেল। তাহলে এর পোটেনশিয়ালের থেকে এর পোটেনশিয়াল কমলো, তাই না? আবার কারেন্ট এখান থেকে এখানে গেল, মানে এর পোটেনশিয়ালের থেকে এর পোটেনশিয়াল একটু কম। কারেন্ট এখান থেকে এখানে গেল, মানে এর থেকে পোটেনশিয়াল এর কম। ঠিক আছে, কারণ কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। ফলে এখানে যদি আমি মনে করি, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এখান থেকে এদিকে যাচ্ছে। তাহলে এর পোটেনশিয়াল এর থেকে কম, বুঝতে পারলে? ফলে এই যে টোটাল যে পোটেনশিয়ালটা বাইরে আসবে ই থেকে, ই এর যেটুকু অংশ এক্সটার্নাল রেজিস্ট্যান্সে ব্যয় হবে, সেটাই হচ্ছে কি তার পোটেনশিয়াল ডিফারেন্স। দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য। দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়? ওমস ল অনুযায়ী আমরা জানি ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাই না? তাহলে ভি এর মান বার করতে গেলে আই আর আর কে গুণ করতে হবে। আই এর মান কত পেয়েছো? 1 ইন্টু আর এর মান কত? 10। তাহলে 1 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 10। দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু কত হলো? 10 ভোল্ট। তার মানে এই যে
তারটা নিয়েছি আমি, এই তারের এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, এখন এই প্রান্তটা তো গ্রাউন্ডের সঙ্গে যুক্ত, তাহলে এর পোটেনশিয়াল অবশ্যই কত না তো 0। আর এই দুই বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি 10 ভোল্ট হতে হয়, তাহলে এর পোটেনশিয়াল অবশ্যই 10, তাই না? তবেই তো পোটেনশিয়াল ডিফারেন্স 10 হবে, 10 - 0 তবেই তো 10। বেশ, আবার কি বলেছি, কারেন্ট ওপর থেকে নিচে নামছে, তার মানে এই প্রান্তের পোটেনশিয়াল যা, তার থেকে এই প্রান্তের পোটেনশিয়াল কম, তাহলে এটা 10 হলে এটা 9 হতে পারে। ঠিক আছে, আবার কারেন্ট এখান থেকে এখানে আসছে, তার মানে এই প্রান্তের পোটেনশিয়াল যা, তার থেকে এই প্রান্তের পোটেনশিয়াল আরেকটু কম, তাহলে এটা 9 হলে এটা 8 হতে পারে। আবার কারেন্ট এখান থেকে এখানে যাচ্ছে, কাজে কাজে এই প্রান্তের পোটেনশিয়াল থেকে এই প্রান্তের পোটেনশিয়াল কম, কাজে কাজেই এর পোটেনশিয়াল 7 হতে পারে। অর্থাৎ ওপর থেকে যত নিচে নামবো তত কি হবে না তো তারের বিভিন্ন জায়গায়, অর্থাৎ রেজিস্ট্যান্সের বিভিন্ন জায়গায় পোটেনশিয়াল কি হবে না তো কমতে কমতে আসবে। তাহলে এটা 6, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, এটা 0। তাহলে এখন দেখো এই তারের দুই প্রান্তের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে, অর্থাৎ তারের দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, সেই পোটেনশিয়ালটা কি হয়েছে না তো তার বরাবর ভাগ হয়ে গেছে, তাই না? তারের বিভিন্ন জায়গায় পোটেনশিয়ালের ভ্যালু বিভিন্ন রকম হয়েছে, বোঝা যাচ্ছে? দেখো উপরে কত হয়েছে ভ্যালু 10, তারপরে কমতে 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 0 হয়েছে, অর্থাৎ পোটেনশিয়াল এই 10 ভোল্ট পোটেনশিয়ালটা এই তার বরাবর কি হয়েছে না তো ভাগ হয়ে গেছে। বুঝতে পেরেছ? এখন যদি একটা ভোল্ট মিটার নিয়ে তারের বিভিন্ন জায়গায় টাচ করাই, ধরো এই একটা ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারকে আমি এর সঙ্গে টাচ করালাম, ঠিক আছে, তাহলে ভোল্ট মিটারের রিডিং কত উঠবে? 3 ভোল্ট। বুঝতে পারলে তো? কারণ এটা 0 দাগে আছে, আর এটা তারের এমন জায়গায় সে যুক্ত হয়েছে যেখানে তারের পোটেনশিয়াল 3। ঠিক আছে, তাহলে এইটুকু তারের এইটুকু অংশে কতটা পোটেনশিয়াল ড্রপড হয়েছে? 3 ভোল্ট ড্রপড হয়েছে। বুঝতে পারছো? আমি যদি এখানে না অ্যাড করে আমি যদি এইখানে অ্যাড করতাম, তাহলে তারের এই জায়গায় পোটেনশিয়াল কত? 5, আর এই জায়গায় পোটেনশিয়াল কত? 0। তাহলে ভোল্ট মিটারের একটা প্রান্ত 0-তে রয়েছে, একটা প্রান্ত 5-এ রয়েছে, তাহলে ভোল্ট মিটারের রিডিং কত হতো? 5 ভোল্ট। ঠিক আছে, মানে তারের এইটুকু অংশে 5 ভোল্ট পোটেনশিয়াল ড্রপড হয়ে আছে। ওকে, যদি আমি ভোল্ট মিটারকে এইভাবে লাগাতাম, স্যার এই যে এটা ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারকে আমি এই এখানে লাগালাম, আর আমি এইখানে এর 9 আর 10-এর মাঝামাঝি লাগালাম, তাহলে কতটা পোটেনশিয়াল ড্রপড হলো? তাহলে ভোল্ট মিটারের রিডিং আমার কত হবে? দেখো ভোল্ট মিটারের একটা প্রান্ত কোথায় আছে না তো তারের এমন জায়গায় আছে যেখানে ভোল্টেজ 7, আর একটা প্রান্ত কোথায় আছে? তারের এমন জায়গায় আছে যেখানে ভোল্টেজ 9 আর 10-এর মাঝামাঝি, অর্থাৎ 9.5। তাহলে তারের পোটেনশিয়াল ড্রপ কত হবে? 9.5 - 7, অর্থাৎ 2.5 ভোল্ট। তাহলে ভোল্ট মিটার এখানে রিডিং হবে 2.5 ভোল্ট। এই সার্কিট থেকে আমরা দুটো জিনিস নির্ণয় করতে পারি। নাম্বার 1, এই যে রেজিস্ট্যান্সটা দেখছো, এল লেংথের যে রেজিস্ট্যান্স, এই এল লেংথের রেজিস্ট্যান্সে নির্দিষ্ট লেংথে, ঠিক আছে, নির্দিষ্ট দৈর্ঘ্যের কত পোটেনশিয়াল ড্রপড হচ্ছে, কত বিভবপাতন হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই যে সুষম রোধযুক্ত একটা তার দেখছো, এই তারের নির্দিষ্ট লেংথে কতটা পোটেনশিয়াল ড্রপড হচ্ছে সেটা আমরা এই সার্কিট থেকে নির্ণয় করতে পারি। নাম্বার 2, আমরা এটাও নির্ণয় করতে পারি যে নির্দিষ্ট পোটেনশিয়াল পেতে গেলে তারের কতটুকু লেংথে আমাকে ভোল্ট মিটারটা লাগাতে হবে। ঠিক অপোজিট, নাম্বার 1-এর ঠিক অপোজিট। কি বললাম? নির্দিষ্ট পোটেনশিয়াল ডিফারেন্স পেতে গেলে আমাকে ওই তারের কতটুকু লেংথে আমাকে ওই ভোল্ট মিটারের দুই প্রান্তকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কেসটা করি যে নাম্বার 1, যে আমাদের কি না তো একটা নির্দিষ্ট লেংথের জন্য পোটেনশিয়াল ড্রপ কত হচ্ছে। ঠিক আছে,
দেখো তারের দৈর্ঘ্য হচ্ছে এল মানে 1000 সেন্টিমিটার আমরা ধরেছি, আর তারের যে রেজিস্ট্যান্স রো সেটা হচ্ছে কত, আমরা 10 ওহম। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে এল দৈর্ঘ্যে রোধ হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, তাহলে লিখি এল দৈর্ঘ্যের রোধ ক্যাপিটাল আর। তাহলে 1 দৈর্ঘ্যের রোধ কত হবে, আর বাই এল, তাই না? তাহলে আমরা মনে করলাম যে আমরা যে ভোল্টমিটারটা লাগাচ্ছি সেই ভোল্টমিটারটা ধরো স্মল এল দৈর্ঘ্যের সঙ্গে ভোল্টমিটারটা লাগাচ্ছি। এখানে লাগাই, এখানে একটা ভোল্টমিটার লাগালাম। এইটুকু দৈর্ঘ্য হচ্ছে, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে স্মল এল। তাহলে এল দৈর্ঘ্যের রোধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে 1 দৈর্ঘ্যের রোধ হচ্ছে আর বাই এল। তাহলে স্মল এল দৈর্ঘ্যে রোধ কত হবে, আর বাই এল ইন্টু স্মল এল। ঠিক আছে, ধরো এই স্মল এল এর ভ্যালু হচ্ছে 375 সেন্টিমিটার। তাহলে এর ভ্যালুটা কত হবে গো? তাহলে ইজ ইকুয়াল টু, এর নাম দাও আর, তাহলে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে কত ছিল, 10 ওহম। তাহলে ওপরে 10, ক্যাপিটাল এল এ ধরেছিলাম আমরা 1000 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 1000 ইন্টু স্মল এল এর দৈর্ঘ্য 375, তাই না, এত ওহম। তাহলে ইজ ইকুয়াল টু 3.75, তাই না, একটা শূন্য কেটে গেল, নিচে 100, তাহলে 3.75 ওহম। বোঝা গেল? তাহলে আমরা কি দেখছি না, তো স্মল এল দৈর্ঘ্যে রোধ হচ্ছে 3.75 ওহম। তাহলে আমরা এই 3.75 ওহমে বা আর ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, এই রেজিস্ট্যান্সে কতটা পোটেনশিয়াল ড্রপড হলো সেটা আমরা বার করে নিই। ঠিক আছে, তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু আই ইন্টু এর রেজিস্ট্যান্স কত, স্মল আর ধরেছি। ওকে, ইজিক্যাল টু আই ইন্টু স্মল আর এর ভ্যালু কত বলো, ক্যাপিটাল আর ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, ইজিক্যাল টু আই কত পেয়েছিল দেখো, আই এর ভ্যালু কত ছিল, ই বাই আর প্লাস আর নট। তাহলে এটাকে বসিয়ে দিই, ই বাই আর প্লাস আর নট ইন্টু আর ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই না, ক্যাপিটাল এল। এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ই আর স্মল এল বাই ক্যাপিটাল আর প্লাস আর নট ইন্টু ক্যাপিটাল এল। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ই কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, স্মল আর নট কনস্ট্যান্ট, ইভেন এলও কনস্ট্যান্ট ইন্টু এল। ঠিক আছে, দেখো এখানে যে টোটাল ইএমএফ সেটা কনস্ট্যান্ট, তার যে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর নট কনস্ট্যান্ট, গোটা তারের রোধ ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, গোটা তারের দৈর্ঘ্য এল কনস্ট্যান্ট। তাহলে এই রাশিটা টোটালটাই কনস্ট্যান্ট, কাজে কাজে ভি ভ্যারিজাস আমরা কি পেতে পারি, এল, তাই না। অর্থাৎ যত আমি বড় তার নেব তত আমি কি পাবো না, তো পোটেনশিয়ালের ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা থিওরির মতো করে করলাম, ম্যাথমেটিক্যাল ভ্যালুটা বার করি। তাহলে আমরা এখানে করছি ভি ইজিক্যাল টু কি জানি আমরা, আই ইন্টু আর। বেশ, আয়ের ভ্যালু কত পেয়েছিলাম দেখো, 1 অ্যাম্পিয়ার। আমাদের এক্সাম্পল যেটা ধরেছিলাম সেখানে আয়ের ভ্যালু 1 অ্যাম্পিয়ার। 1 ইন্টু আর স্মল আরের ভ্যালু কত পেয়েছি, 3.75, তাহলে এত ভোল্ট। ওকে, তাহলে ইজিক্যাল টু 3.75 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা এই যে সার্কিটটা, এই সার্কিটের
একটা নির্দিষ্ট লেংথে লেংথে বা এর উদাহরণস্বরূপ আমরা ধরেছিলাম 375 সেন্টিমিটার দৈর্ঘ্যে কতটা পোটেনশিয়াল ড্রপ হয় তার ভ্যালু আমরা বার করলাম, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে বার করলাম। আর তার দুই প্রান্তে পোটেনশিয়ালের ভ্যালু কত হলো ম্যাথমেটিক্যালি আমরা বার করলাম, V = 3.7.5 ভোল্ট। এবার নাম্বার 2 এর আলোচনায় যাই, যেখানে আমরা কি পেতে চাইছি না, তো নির্দিষ্ট পোটেনশিয়ালের জন্য কতটা আমাদের তার নিতে হবে তার ভ্যালুটা আমরা নির্ণয় করতে চাইছি। ধরো আমরা চাইছি যে 2.75 ভোল্ট পেতে গেলে ভি এর মান এত হতে হবে, পেতে গেলে এল এর দৈর্ঘ্য কত, ঠিক আছে, অর্থাৎ কতটা দৈর্ঘ্যের সঙ্গে আমাকে ভোল্টমিটারকে লাগাতে হবে। আমরা কি জানি, দেখো V = I × R और V = I × R × স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে আমরা এখানে লিখি যে V = আমাদের ফর্মুলাই হচ্ছে I × R × স্মল l বাই ক্যাপিটাল L, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের স্মল l এর ভ্যালুটা বার করতে হবে, তাই না। or small l = V × ক্যাপিটাল L বাই I × ক্যাপিটাল R। ওকে, তাহলে ভি এর দেখতে পাচ্ছ তো, তাহলে ভি এর ভ্যালুটা আমরা বসাই। ভি এর ভ্যালু হচ্ছে আমাদের দরকার 2.75 ভোল্ট পেতে চাই আমরা। এল এর লেন্থ হচ্ছে কত, 1000 সেন্টিমিটার। আই এর ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে কত, 10 ওহম, ঠিক আছে। তাহলে এটা কিসে আসবে, সেন্টিমিটারে আসবে। = দেখো কত হচ্ছে, এই একটা শূন্য উপর নিচে কেটে যাবে, তাহলে 100 × 2.75, তাহলে 275 সেন্টিমিটার। তাহলে আমাকে কি করতে হবে না, তো 275 সেন্টিমিটার দৈর্ঘ্যের সঙ্গে যদি আমি ভোল্টমিটারের দুই প্রান্তকে অ্যাড করি, তাহলে অবশ্যই ভোল্টমিটারের রিডিং আসবে 2.75 ভোল্ট। বুঝতে পারলে তো, এই জিনিসটাই হচ্ছে কি না, তো পোটেনশিওমিটারের আমাদের ফান্ডামেন্টাল। পোটেনশিওমিটারে আমরা ঠিক এইভাবেই বিষয়গুলোকে ডিল করব। ওকে, চলো তাহলে পোটেনশিওমিটার আমরা শুরু করি। ডিয়ার স্টুডেন্টস, আগের যে সার্কিটের আমরা আলোচনা করলাম সেটা অ্যাকচুয়ালি একটা পোটেনশিওমিটারেরই সার্কিট ছিল, ঠিক আছে। জাস্ট নামটা আমরা সেখানে উল্লেখ করিনি, একটা ওভারঅল আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা পোটেনশিওমিটারের একটা সিস্টেমিক আলোচনা করব, ঠিক আছে। পোটেনশিওমিটারকে কিভাবে ব্যবহার করা হয়, কোন কোন কাজে আমরা পোটেনশিওমিটারকে আমরা ইউজ করি, সেই বিষয়গুলো নিয়ে আমরা সিস্টেমিকভাবে একটু আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে কি না, তো পরিবর্তনশীল রোধ। দেখো পোটেনশিওমিটার সার্কিটটাকে যদি আমরা খুলে রাখি, মানে এটা তো কমপ্লিট সার্কিট, এখানে সেল অ্যাড করা হয়েছে, সেলের ইএমএফ হচ্ছে আমাদের E0, আর যে তারটা নেওয়া হয়েছে সেই তারের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল L, আর তারের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল R, ঠিক আছে। আর এখানে যে সেলগুলো অ্যাড করা হয়েছে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা 0 ধরেছি। ওকে, তাহলে এই সার্কিটটাকে যদি আমরা খুলে রাখি তাহলে রেজিস্ট্যান্সটা এভাবে থাকবে, তাই না। এটা একটা সুষম রোধের তার, ঠিক আছে, যে তারের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল L আর রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল R, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স থেকে আমরা পরিবর্তনশীল রোধ পেতে পারি, অর্থাৎ বিভিন্ন মানের রেজিস্ট্যান্স আমরা এখান থেকে বার করতে পারি। ধরো আমরা এই রেজিস্ট্যান্সের এইটুকু আর এইটুকু অংশ আমরা নেব, তাহলে এইটুকু অংশে কতটা রোধ হলো, কতটা রোধ পড়লো, বুঝতে পারলো তো। এইটুকু অংশের রোধ কতটা সেইটা আমরা বার করে নিই, অর্থাৎ বিভিন্ন মানের রোধ আমরা এখান থেকে পেতে পারি। যদি আরেকটু বড় নিতাম তাহলে কি হতো, তারটার দৈর্ঘ্য যদি একটু বড় নিতাম তাহলে আরেকটু বেশি রোধ পেতাম, আরেকটু বড় নিলে আরও একটু বেশি রোধ পেতাম, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন মানের রোধ আমরা এখান থেকে ড্র করতে পারি, ঠিক আছে। তাহলে এইটুকু দৈর্ঘ্য মনে করলাম হচ্ছে L, স্মল L,
তাহলে লিখে ফেলি যে এল দৈর্ঘ্যে রোধ হচ্ছে ক্যাপিটাল আর, এল দৈর্ঘ্যে রোধ সমান ক্যাপিটাল আর, অতএব এক দৈর্ঘ্যের রোধ ইজিক্যাল টু আর বাই ক্যাপিটাল এল, অতএব স্মল এল দৈর্ঘ্যে রোধ ইজিক্যাল টু আর বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, এটাকেই আমরা স্মল আর ধরি। তাহলে স্মল আর ইজিক্যাল টু আর বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো ক্যাপিটাল আর আর ক্যাপিটাল এল এটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি না। তারের দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য আর তারের মোট রোধ এরা কিন্তু ধ্রুবক, শুধু এলটাই আমরা ভ্যারি করাতে পারি, তাই না। এল যদি ছোট হয় তাহলে আর ছোট হবে, এল যদি বড় হয় আর এখানে বড় হবে। তাহলে আমরা পোটেনশিয়াল ডিভাইডার অর্থাৎ পোটেনশিওমিটারকে যদি আমরা বায়াসিং না করি তাহলে যে রেজিস্ট্যান্সটা পড়ে থাকে সেই রেজিস্ট্যান্স থেকে আমরা বিভিন্ন মানের যে রেজিস্ট্যান্স মানে বিভিন্ন মানের যে রোধ সেটা ইচ্ছা মতো আমরা এখান থেকে ড্র করতে পারি। বুঝতে পারলে? তাহলে আমরা কি আলোচনা করলাম? আমাদের 1 নম্বর আলোচনা আমরা করলাম। 1 নম্বর হচ্ছে পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীল রোধ আমরা আলোচনা করলাম, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর আলোচনায় চলে যাই, যে পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস। পরিবর্তনশীল তড়িৎচালক বল, মনে করি বর্তনীর মোট ইএমএফ হচ্ছে ই নট, আমরা লিখেছি। আচ্ছা, মোট ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 ধরেছি, তারের মোট রোধ হচ্ছে ক্যাপিটাল আর, আগেই বলেছি তারের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, ঠিক আছে। এখন যদি আমরা একটা ভোল্টমিটারকে বর্তনীর এল লেন্থের সঙ্গে যুক্ত করি তাহলে এই ভোল্টমিটারের রিডিং কত হবে, যেটা আমরা আগেও আলোচনা করেছি, দেখে নিই। তাহলে আমরা কি বার করব? এখানে আমাদের বার করতে হবে সার্কিটে টোটাল কারেন্টটাকে আমাদের বার করে নিতে হবে, আই। ওকে, তাহলে আমরা লিখে ফেলি ই নট ইজিক্যাল টু আই ইন্টু, এখানে রেজিস্ট্যান্স কত হয়েছে আমাদের আর। ওকে, therefore I is equal to E naught by R, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম। ওকে, তাহলে আমাদের এল দৈর্ঘ্যে কত পোটেনশিয়াল ড্রপ পড়বে? এল দৈর্ঘ্যে এটার নাম দাও, এটা তো স্লাইডিং, এটা জকি জে ধরলাম। এই জেটাকে যদি আমি ওপরে তুলে দিই তাহলে দৈর্ঘ্যটা বেড়ে যাবে, জেকে যদি আমি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে দৈর্ঘ্যটা কমে যাবে। যত ওপরে তুলবো তত এলের দৈর্ঘ্য বাড়বে, তত এলের দৈর্ঘ্য বাড়লে কী হবে? এলের দৈর্ঘ্য বাড়লে আর বাড়বে। বোঝা গেল? তাহলে এই এল দৈর্ঘ্যে যার রোধ হচ্ছে স্মল আর, কতটা পোটেনশিয়াল ড্রপড হয়ে আছে দেখি। ভি ইজিক্যাল টু কী লিখবো? আই ইন্টু স্মল আর। আয়ের ভ্যালু 2 নম্বর থেকে বসাই, ই নট বাই আর, আর স্মল আর এর ভ্যালু 1 নম্বর থেকে বসাই, আর বাই এল ইন্টু স্মল এল। ওকে, ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? আর আর ক্যান্সেল আউট, তাহলে ই নট বাই এল ইন্টু স্মল এল। ওকে, therefore V is equal to আমরা পাচ্ছি E naught by L into small l, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দিয়ে লিখলাম। তাহলে এখানে দেখো যত L এর মান বাড়াবো তত কি হবে? আমার পোটেনশিয়াল বেশি হবে, তাই না? তাহলে আমি যদি বেশি পোটেনশিয়াল পেতে চাই তাহলে জকি কী করব? উপরের দিকে তুলবো যাতে L এর মানটা বেশি হয়।
আর কম পোটেনশিয়াল পেতে গেলে কি করব, জকিকে নিচের দিকে নামাবো যাতে এল এর মানটা কম হয়। এল এর মান বেশি হলে আর বেশি হবে, মানে স্মল আর বেশি হবে। স্মল আর বেশি হলে কি হবে, পোটেনশিয়াল ড্রপ বেশি হবে, বেশি পোটেনশিয়াল পাবো। ঠিক আছে, আবার উল্টো দিকে যদি করি, যে জেকে যদি নিচে নামাই তাহলে কি হবে, এল এর মান কমবে। এল এর মান কম হলে স্মল আর কমবে, স্মল আর কমলে কি হবে, পোটেনশিয়ালের মান ভি এর মান কমবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এখান থেকে পরিবর্তনশীল একটা তড়িৎচালক বল আমরা এখান থেকে বার করতে পারি। পরিবর্তনশীল তড়িৎচালক বল মানে হচ্ছে পরিবর্তনশীল আমাদের পোটেনশিয়াল আমরা এখান থেকে পেতে পারি। ওকে, 3 নম্বর আলোচনা, কোষের তড়িৎচালক বল নির্ণয়। একটা পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়, অর্থাৎ ইএমএফ নির্ণয় করা হয়, সেটা আমরা একটু দেখে নিই। দেখো, একটা কোষের যদি তুমি তড়িৎচালক বল ভোল্টমিটারের সাহায্যে নির্ণয় করতে চাও, তাহলে ওই কোষটা যখন ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা পাঠাবে, তখন সেই কারেন্টটা কিন্তু কোষের মধ্যে দিয়েও প্রবাহিত হবে, তাই না? ফলে কোষের অভ্যন্তরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তার এগেনস্টে কিছু পোটেনশিয়াল ড্রপ হবে, অর্থাৎ কোষের অভ্যন্তরে একটা লস্ট ভোল্ট উৎপন্ন হবে, নষ্ট ভোল্ট তৈরি হবে। ঠিক আছে, সেই নষ্ট ভোল্টটা তো তুমি কখনোই কাউন্টে আনতে পারবে না। কাজেই ভোল্টমিটারের সাহায্যে কোষের 2 এন্ডকে তুমি যদি যোগ করো, তাহলে তুমি ওইখানে কি রিডিংটা পাবে, ওখানে কোষের 2 প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাবে। ঠিক আছে, ওই কোষের মধ্যে যে কোষের যে ফর্মুলা তোমরা জানো, E=V + IR, এই ভিটা তুমি সেখানে বার করতে পারবে যদি ওই কোষটাকে তুমি একটা ভোল্টমিটারের সাহায্যে তার পোটেনশিয়াল, ভোল্টমিটারের সাহায্যে তার ইএমএফ মাপতে চাও। তাহলে ভোল্টমিটার কি মাপবে, ইএমএফ মাপতে পারবে না। কি মাপবে, ওই কোষের 2 প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপবে, তাই না? এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের এগেনস্টে যে পোটেনশিয়াল ড্রপ হয়ে যাবে কোষের ভেতরে, যে তোমার নষ্ট ভোল্ট উৎপন্ন হবে, সেইটা কিন্তু মাপতে পারবে না। ফলে টোটাল ইএমএফটা কখনোই মাপা সম্ভব না। ঠিক আছে, ভোল্টমিটারের সাহায্যে। তো কীভাবে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করব? দেখো, ওই যে কোষটার আমাদের তড়িৎচালক বল নির্ণয় করতে হবে, সেই কোষটাকে আমরা কি করব না, তো পোটেনশিওমিটারের যে নেগেটিভ, যে গ্রাউন্ডের টার্মিনাল, তার সঙ্গে সেলের নেগেটিভকে অ্যাড করব। এবার সেলের পজিটিভের সঙ্গে আমরা একটা গ্যালভানোমিটার অ্যাড করলাম, আর গ্যালভানোমিটার থেকে আমরা অ্যাড করলাম জকিতে। ওকে, এটা হলো গ্যালভানোমিটার। এখন এর মধ্যে দিয়ে কারেন্ট গেলেই গ্যালভানোমিটারের কাঁটা কিন্তু নড়ে উঠবে। ঠিক আছে, বুঝতে পারলে? হয় এদিকে নড়বে বা এদিকে নড়বে। যদি দেখা যায় যে গ্যালভানোমিটারের কাঁটা নড়ে আছে, জিরো দাগে নেই, কাঁটাটা নড়ে আছে, তার মানে কি, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। বুঝতে পারলে? দুদিকে নড়ে থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে। এখন ব্যাপারটা কি বুঝি আমরা, ধরো যে কোষের তুমি ইএমএফ মাপছো, সেই কোষের ইএমএফ মনে করো ই। ঠিক আছে, এখন তুমি যেটুকু অংশের সঙ্গে তাকে যোগ করেছো, ধরো এল দৈর্ঘ্যের সঙ্গে যোগ করেছো, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, সেইটুকু দৈর্ঘ্যে যে পোটেনশিয়াল ড্রপড হয়েছে, মানে এখানে পোটেনশিয়াল 0, এখানে পোটেনশিয়াল ভি, তাই না? এই ভি যেটুকু পোটেনশিয়াল ড্রপড হয়েছে তার মান মনে করলাম ভি। এই ভি যদি ই এর থেকে ছোট হয়, বোঝা গেল? ভি যদি ই এর থেকে ছোট হয়, তাহলে কি হবে, কারেন্ট এইদিকে যাবে। কারেন্ট এদিকে গেলে মনে করি গ্যালভানোমিটারের কাঁটা এইদিকে বিক্ষিপ্ত হয়ে আছে। বুঝতে পারলে? মানে ব্যাপারটা কীরকম বুঝি আমরা, যে ইএমএফ মানে সেলটাকে তুমি এভাবে অ্যাড করেছো, এইখানে একটা পোটেনশিয়াল ড্রপড হয়েছে, পোটেনশিয়ালের পোলারিটি কোন দিকে আছে, এইদিকে হাই পোটেনশিয়াল, এদিকে লো পোটেনশিয়াল। পোটেনশিয়াল ড্রপ কত হয়েছে, ভি। যেন তুমি এখানে আর একটা সেল রয়েছে মনে করতে পারো, যার পোটেনশিয়াল হচ্ছে কত, ভি।
ঠিক আছে? তাহলে এই ভি পোটেনশিয়ালের সঙ্গে তুমি যে সেলটাকে মাপবে পোটেনশিয়াল যার, তাকে তুমি এভাবে মুখোমুখি অ্যাড করেছো। বোঝা গেল? ধরো এই সেলটার ইএমএফ হচ্ছে ই, আমরা ধরেছিলাম। ধরো এই ইএমএফ এর ভ্যালু মনে করো 2.5 ভোল্ট, আর এই ভিটা হয়েছে কত? 2 ভোল্ট। তাহলে কি করবে? তাহলে এ পোটেনশিয়াল এর থেকে কম, ফলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে যাবে। তখন কারেন্ট কিন্তু এদিকে ফ্লো করবে। এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, তাহলে গ্যালভানোমিটার লাগানো থাকলে গ্যালভানোমিটার কাঁটাটা কী করবে? বিক্ষিপ্ত হয়ে যাবে। বুঝতে পারলে তো? কারেন্ট তখন এদিক থেকে এদিকে ফ্লো করতে শুরু করবে, মানে এই সেলটা তখন কী হবে? ডিসচার্জ হবে, আর এই সেলটা চার্জ হবে। ঠিক আছে? আবার যদি এরকম হতো যে এর পোটেনশিয়ালটা, এই ভি এর মানটা হচ্ছে মনে করো 3 ভোল্ট, আর তুমি যে সেলটাকে লাগিয়েছো গ্যালভানোমিটার দিয়ে, সেই সেলটার পোটেনশিয়াল হচ্ছে, মানে সেলটার ইএমএফ হচ্ছে E= 2.5 ভোল্ট। ঠিক আছে? বুঝতে পারছো? পরিষ্কার করে লিখি, 2.5 ভোল্ট। তাহলে দেখো এর পোটেনশিয়াল এখান এর থেকে বেশি, তাই না? এখানকার পোটেনশিয়াল হচ্ছে 3 ভোল্ট, আর এখানকার পোটেনশিয়াল হচ্ছে 2.5 ভোল্ট। তাহলে কী হবে? প্রবাহ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে, ফলে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে প্রবাহ উপর থেকে নিচে আসবে, ফলে গ্যালভানোমিটার কাঁটা মনে করলাম ডান দিকে ঘুরে গেল। বুঝতে পারলে? তাহলে এখন কি হবে? এখন এই সেলটা তোমার ডিসচার্জ হবে, আর এই সেলটা চার্জ হবে। ঠিক আছে? বুঝতে পারছো তো? তাহলে আমাকে এই জকিটাকে ঠিক এমন জায়গায় আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এমন জায়গায় আমাকে টাচ করাতে হবে যেখানে আমরা দেখব কি না, তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ গ্যালভানোমিটার কাঁটা 0 দাগে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই দুই প্রান্তের মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাই কি না তো ব্যাটারির তড়িৎচালক বল ই এর সঙ্গে সমান। ঠিক আছে? এই দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত তোমরা জানো? ভি = E0/L × স্মল এল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই ভিটা কার সঙ্গে সমান হয়েছে? আমরা যে সেলের ইএমএফ মাপছি সেই ইএমএফ এর সঙ্গে সমান হয়েছে। দেখা যায় যে ভি = ই, আর ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো আমরা, কি না তো E0/L × স্মল এল = ই। দেয়ারফর ই = আমরা পাবো E0/L × স্মল এল। এটা কি কোশ্চেন নাম্বার 4 দিলাম। ওকে, এখন পোটেনশিওমিটারের সাহায্যে একটা কোষের তড়িৎচালক বল কেন নির্ণয় করা হয় সেটা বুঝতে পারলে তো? দেখো, ওই কোষের তড়িৎচালক বল যদি আমরা ভোল্টমিটারের সাহায্যে মাপতে যেতাম, তাহলে ভোল্টমিটার কি মাপতো না, তো ওই কোষের দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপতো, অর্থাৎ বিভব পার্থক্যটা মাপতো। ওই কোষের মধ্যে যে লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট, সেটা কিন্তু ভোল্টমিটারের রিডিংয়ে ধরা পড়তো না, তাই না? অর্থাৎ ভোল্টমিটার ওই কোষের যে দুই প্রান্ত রয়েছে, সেই দুই প্রান্তের মধ্যে বাইরে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাই সে মাপতে পারে, যেটা ওই কোষের তড়িৎচালক বলের থেকে সামান্য কম। ঠিক আছে? এখন পোটেনশিওমিটারের সাহায্যে ওই কোষের তড়িৎচালক বল নির্ণয়ের সময় সেই ত্রুটিটা আমরা ওভারকাম করতে পারলাম তো, সেটা আমরা এবার একটু দেখে নিই। দেখো, এই যে জকিটা রয়েছে, এই জকিকে আমরা যখন স্লাইড করাই, তখন স্লাইড করিয়ে এমন একটা পজিশনে নিয়ে আসি যেখানে আমরা দেখি কি না, তো গ্যালভানোমিটারের কাঁটাটা 0 দাগে আছে, তাই না? গ্যালভানোমিটার কাঁটা 0 দাগে রয়েছে, নাল কন্ডিশনে রয়েছে। তার মানে কি? তার মানে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। ঠিক আছে? কারেন্ট গেলেই গ্যালভানোমিটার কাঁটা কিন্তু নড়ে উঠবে। বেশ, তাহলে কারেন্ট যদি এই ব্রাঞ্চের মধ্যে না যায়, তাহলে এই দুই প্রান্তের পোটেনশিয়াল সমান, কারণ পোটেনশিয়ালের পার্থক্য থাকলেই, বিভবের পার্থক্য থাকলেই কী হবে না, তো কারেন্ট যাবে, আর বিভব পার্থক্য না থাকলে কারেন্ট যাবে না। কাজেই এই কন্ডিশনে আমরা কি বলতে পারি? এই যে তারটা রয়েছে, এই তারের এই প্রান্তের পোটেনশিয়াল বিভবটা এই সেলের এই যে পজিটিভ প্রান্ত রয়েছে,
তার পোটেনশিয়াল মানে সেলের ইএমএফ এর সঙ্গে সমান হয়, তাই না? অর্থাৎ এই তারের এই প্রান্তের পোটেনশিয়াল আর সেলের ইএমএফ সমান হওয়ার জন্য কি হয়েছে না, তো এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। আর সার্কিটে যদি কারেন্টই না যায় তাহলে কি হবে না, তো তার লস্ট ভোল্ট জিরো হয়ে যাবে। আই ইন্টু আর লস্ট ভোল্ট, আই যদি শূন্য হয়ে যায় তাহলে আর যাই হোক না কেন আই আর এর মানটা কত, জিরো। ফলে এই কি হয় না, তো এই সেলটার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ না যাওয়ার জন্য এর মধ্যে কোনো পোটেনশিয়াল ড্রপ হয় না, লস্ট ভোল্ট হয় না। ঠিক আছে? তাহলে তখন কি হয় না, তো সেলের দুই প্রান্তের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাই সেলের ইএমএফ রূপে আমরা দেখতে পাই। ঠিক আছে? সেলের যা ইএমএফ হয় সেটাই তার দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, সে মানটাও তাই হয়, মানে ইএমএফ এর সঙ্গে সমান হয়। বোঝা গেল? এই কারণেই একটা কোষের তড়িৎচালক বল আমরা পোটেনশিওমিটারের সাহায্যেই নির্ণয় করি। আমাদের নেক্সট আলোচনা পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ লোড নির্ণয়। ঠিক আছে? এই হচ্ছে একটা পোটেনশিওমিটার, আর এই হচ্ছে একটা সেল বা কোষ, যার ইএমএফ হচ্ছে ই আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। এই আরকে আমাদের নির্ণয় করতে হবে। ওকে? এই পোটেনশিওমিটারের যে ইএমএফ সেটা হচ্ছে ই নট ধরেছি আমরা, আর পোটেনশিওমিটারের যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা হচ্ছে এবি, যার দৈর্ঘ্য হচ্ছে এল এবং এবি এর রোধ হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে? তাহলে আমরা এই সেলের সঙ্গে একটা গ্যালভানোমিটারকে লাগিয়ে জকি সঙ্গে আমরা অ্যাড করেছি। এই স্লাইডারটাকে আমরা এমন পজিশনে রেখেছি যেখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাচ্ছে না, অর্থাৎ নাল কন্ডিশনে আছে। তাহলে এই অবস্থায় যদি এইটুকু তারের দৈর্ঘ্য যদি L1 হয় তাহলে আমরা লিখতে পারি যে এই সেলের ইএমএফ ই ইজিক্যাল টু, আগে আমরা ডিসকাস করেছি এটা, যে ই ইজিক্যাল টু ই নট বাই ক্যাপিটাল এল ইন্টু L1। ওকে? এখন এই সেলটাকে এখন ডিসচার্জ হতে দিতে হবে। যদি ডিসচার্জ হতে দিই আমরা তাহলে সেলের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, আর সেলের মধ্যে দিয়ে কারেন্ট গেলেই কি হবে না, তো সেলে লস্ট ভোল্ট ধরা পড়বে। আর লস্ট ভোল্ট মানে কি, আই আর। ঠিক আছে? ওই আরটা আমরা তখন সেখান থেকে বার করে নিতে পারবো। বোঝা গেল? তাহলে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স মাপার একটাই উপায় হচ্ছে কি, লস্ট ভোল্ট আই আর মাপা। ওই আই আর মাপতে গেলে আমাকে কি করতে হবে, সেলের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাতে হবে, মানে সেলকে ডিসচার্জ হতে দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা আরেকটা শান্ট লাগালাম। শান্ট রেজিস্ট্যান্স মনে করলাম আরএস। ওকে? এটা সেলের সঙ্গে প্রয়োজন মতো অ্যাডও যাতে করা যায়, আবার সেল থেকে যাতে ডিসকানেক্ট করেও রাখা যায়, সেই জন্য এখানে আমরা কি ব্যবহার করলাম, কে। এখন যদি আমরা কিকে ক্লোজ করি, ঠিক আছে, আর এসকে যদি সার্কিটে অ্যাড করি তাহলে কি হবে, তাহলে কিন্তু এদিক দিয়ে কারেন্ট যাবে, কারণ এটা হায়ার পোটেনশিয়াল আর এটা লোয়ার পোটেনশিয়াল। মানে এই রেজিস্ট্যান্সের এই প্রান্তটা উচ্চ বিভবে রয়েছে আর এই প্রান্তটা নিম্ন বিভবে রয়েছে, মানে জিরোতে রয়েছে, গ্রাউন্ডে আছে। ফলে এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যাবে। এর মধ্যে দিয়ে কারেন্ট গেলেই কি হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট গেলেই সেলের মধ্যে দিয়েও কারেন্ট যাবে। সেলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কি হবে, সেলে পোটেনশিয়াল ড্রপ আইআর হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা লিখে ফেলি যে কে ক্লোজ করার পর, কে ক্লোজ করার পর মনে করি প্রবাহ মাত্রা, কোন সার্কিটের প্রবাহ মাত্রা, এই সার্কিটের প্রবাহ মাত্রা। ঠিক আছে? মনে করি প্রবাহ মাত্রা আই। অতএব
এই সার্কিটে যদি আমরা ওহমস ল লাগাই তাহলে আমরা কি লিখব, ই ইজ ইকুয়াল টু আই ইন্টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এস প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। ঠিক আছে, দেয়ারফর আমরা আই এর ভ্যালু পেতে পারি ই বাই আর এস প্লাস আর। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এই অবস্থায় যখন এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, মানে সেল এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, মানে পোটেনশিয়াল ড্রপ হয়ে গেছে, তখন কিন্তু সেলের দুই প্রান্তের মধ্যে আর পোটেনশিয়াল ড্রপ ই থাকবে না, তাই না? পোটেনশিয়াল ড্রপ কমে যাবে। এই দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ড্রপ মানে বিভব পার্থক্য এর থেকে কম হয়ে ভি হবে, তাই না? কেন না, তো ই ইজিক্যাল টু তোমরা জানো যে ভি প্লাস আইআর। তাহলে আইআর যদি তৈরি হয় তাহলে ভি ইজিক্যাল টু কী হবে, ই মাইনাস আইআর। তাহলে ভিটা এর থেকে কম হবে, ফলে এই সেলের দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স এখন কম। ফলে আগের যে অ্যাডজাস্টমেন্ট করেছিলাম, যেখানে J1 পয়েন্টে জকিটা থাকার ফলে মানে L1 দৈর্ঘ্যে যেখানে নাল পয়েন্ট পেয়েছিলাম, এখন কিন্তু এখানে আর আমরা নাল পয়েন্ট পাবো না। কারণ কি, কারণ এর পোটেনশিয়াল কমে গেছে। এই বিন্দুর পোটেনশিয়াল আগে যা ছিল তার থেকে কম হয়েছে। ধরো আগে এই পয়েন্টের পোটেনশিয়াল ছিল 10 ভোল্ট, ওকে। তাহলে এই যে শান্ট রেজিস্ট্যান্স সেটা অ্যাড করার আগে, যেখানে J1 পয়েন্টে জকিকে যুক্ত করার পর আমরা দেখেছিলাম কি, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছিল না। যখন আরএস রেজিস্ট্যান্স সার্কিট আমরা অ্যাড করিনি, তখন কি হয়েছিল না, তো এই সেলের ইএমএফ আমরা কি বলতে পারি না, তো 10 ভোল্ট, তাই না? কারণ এইখানকার ভোল্টেজ কত ছিল, 10। তাহলে এই সেলের ইএমএফ কত ছিল, 10 ভোল্ট। ঠিক আছে, এখন এটাকে 10এই রাখা হয়েছে। এই অবস্থায় কি করেছি আমরা, সার্কিটে আরএসকে অ্যাড করে দিয়েছি। এবার সার্কিটে যদি আরএসকে যদি অ্যাড করে দিই, কানেক্ট করে দিই, তাহলে এই সেলটা ডিসচার্জ হবে, সেলটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। সেলটা ডিসচার্জ হলে কি হবে, এই প্রান্তে তখন পোটেনশিয়াল ডিফারেন্স আর 10 পাওয়া যাবে না। ঠিক আছে, কারণ তার লস্ট ভোল্ট হবে, ভোল্ট কিছুটা লস্ট হবে। সেই ভোল্টেজের মান মনে করলাম কত না, তো আইআর মনে কর 2 ভোল্ট লস্ট হচ্ছে। তাহলে কি হবে, বাইরে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, তার ইএমএফ হচ্ছে 10 ভোল্ট, ভেতরে চলে গেল 2 ভোল্ট, তাহলে বাইরে কত এলো, 8 ভোল্ট। তাহলে এই সেল এইখানে পোটেনশিয়াল প্রোভাইড করছে কত না, তো 8 ভোল্ট। হোয়ারাজ এখানে যে পোটেনশিওমিটার, সেইখানে যেখানে জকিটা রয়েছে J1 পয়েন্টে, সেখানেকার পোটেনশিয়াল কত, 10 ভোল্ট। তাহলে এটা 10 ভোল্ট আর এটা কত হলো না, তো 8 ভোল্ট। তাহলে এদিক দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গেলে কী হবে না, তো গ্যালভানোমিটার কাঁটা নড়ে উঠবে, তাই না? তাহলে এই আরএস যুক্ত করা মাত্র কি হবে, এই সেলের মধ্যে দিয়ে যেমন কারেন্টটা ফ্লো করবে, সঙ্গে সঙ্গে কী হবে, এই ব্যাটারির এই প্রান্তের পোটেনশিয়াল আর ইএমএফ এর সঙ্গে সমান থাকবে না, 10 ভোল্ট থাকবে না, ঝপ করে কমে গিয়ে কত হবে, 8 ভোল্ট হবে। যেই 8 ভোল্ট হয়ে যাবে, এর পোটেনশিয়াল তো 10 ভোল্টই রয়েছে, ফলে এদিক দিয়ে কারেন্ট যেতে শুরু করবে। যেই এদিক দিয়ে কারেন্ট যেতে শুরু করবে, সঙ্গে সঙ্গে কী হবে, তোমার গ্যালভানোমিটারের কাঁটার একটা বিক্ষেপ হবে। বুঝতে পারলে তো? ফলে আবার নাল পয়েন্টে আমাকে আনতে গেলে কি করতে হবে, জকিকে আরও সরাতে হবে। তাহলে যেহেতু এর পোটেনশিয়াল এখন কমে গেছে, কাজে কিছু উপরের দিকে ওঠালে তো এর পোটেনশিয়াল আরও বেড়ে গিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স আরও বেশি হয়ে যাবে। তখন কি করতে হবে, জকিকে আমাকে নিচের দিকে সরাতে হবে। যত আমি নিচের দিকে সরাবো, তত দেখবো গ্যালভানোমিটার কাঁটাটা 0 দাগের কাছাকাছি আসছে। মনে করলাম জকিকে আমি J2 পয়েন্টে আনার ফলে, অর্থাৎ যখন তারের দৈর্ঘ্য হলো L2, তখন আবার আমি গ্যালভানোমিটার কাঁটা 0 দাগে দেখলাম, অর্থাৎ আবার আমরা নাল কন্ডিশন পেলাম, অর্থাৎ তখন এর মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট যাচ্ছে না। বুঝতে পারলে তো? যা কারেন্ট যাচ্ছে সবই এর মধ্যে দিয়ে। এই সেলটা কিন্তু ডিসচার্জ হয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়ে
কিন্তু আর কোনো কারেন্ট যাচ্ছে না। মানে কি ব্যাপারটা হলো, এই রেজিস্ট্যান্সের এই প্রান্ত কোথায় আছে, 0-তে আছে। এই প্রান্ত কোথায় আছে, 8-এ আছে। এই গ্যালভানোমিটারের এই প্রান্ত কত আছে, 8-এ আছে। মানে এর পোটেনশিয়াল 8, 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 এগুলো সব 8, 8, 8, 8 করে আছে। ঠিক আছে, এখান থেকে এতটা এবং এতটা পোটেনশিয়াল কত হলো, 8, বোঝা গেল। আর এর পোটেনশিয়াল কত হলো, এই প্রান্তে 8 আর এই প্রান্তে 0, ফলে এখান থেকে এর মধ্যে দিয়ে কারেন্ট তখন যাবে। বোঝা গেল তো। তাহলে দ্বিতীয় কন্ডিশনে যখন আমরা আরএসকে অ্যাড করলাম, তখন কি হলো না, তো এই সেলটার বাইরের পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ সমান থাকলো না। পোটেনশিয়াল ডিফারেন্স ইএমএফ এর থেকে ঝপ করে কমে গেল, কারণ কি সেলটা ডিসচার্জ হতে শুরু করলো। ফলে এর মধ্যে একটা লস্ট ভোল্ট তৈরি হলো। যেই এই পয়েন্টের পোটেনশিয়াল ঝপ করে কমে গেল, সঙ্গে সঙ্গে কি দেখবো না, তো এর মধ্যে কারেন্ট, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা গ্যালভানোমিটারে ধরা পড়বে, অর্থাৎ গ্যালভানোমিটার কাঁটা নড়ে উঠবে। আবার নাল কন্ডিশন পেতে গেলে আমাকে কি করতে হবে, স্লাইডারকে সরাতে হবে। স্লাইডারকে সরিয়ে আমি আরও নিচে নিয়ে এলাম, তখন দেখলাম কি J2 পয়েন্টে এসে আমি আবার নাল কন্ডিশন পেলাম, মানে গ্যালভানোমিটার কাঁটা 0 দাগে থাকলো। তার মানে এখন কি এই পয়েন্টের পোটেনশিয়াল 8 হয়েছে, বুঝতে পেরেছো? এর পোটেনশিয়াল 8, এরও পোটেনশিয়াল 8, সেই জন্য এদের মধ্যে দিয়ে এখন আর কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে কারেন্ট কোথায় যাচ্ছে, এই সেলের মধ্যে দিয়ে এইটুকুতে কারেন্টটা ফ্লো করছে, আর এর মধ্যে দিয়ে তখন কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে ওই কন্ডিশনে, অর্থাৎ যখন এই সেলটা ডিসচার্জ হচ্ছে, তখন আমরা বলতে পারি যে L2 দৈর্ঘ্যে যেটুকু পোটেনশিয়াল ড্রপড হয়েছে, সেইটুকু পোটেনশিয়াল এখন এই সেলের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান হয়েছে, তাই না? তাহলে এখন আমরা বলতে পারি কি না, তো এই দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি আমরা ধরি, তাহলে আমরা বলবো কি ভি ইজ ইকুয়াল টু এইটুকু তারে পোটেনশিয়াল ড্রপ কত, E0/L ইন্টু এর দৈর্ঘ্য কত, L2। ওকে, এটাকে আমরা ইকুয়েশন নম্বর, এটাকে ইকুয়েশন নম্বর 1 দাও, এটাকে ইকুয়েশন নম্বর 2 দাও, এটাকে আমরা ইকুয়েশন নম্বর 3 দিলাম। ঠিক আছে, এটাকে ইকুয়েশন নম্বর 3 দিয়ে লিখলাম। তাহলে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 3 ইমপ্লাইজ, দেখো 1-এ কি আছে, ই, 3-তে কত আছে, ভি। তাহলে E/V ইজ ইকুয়াল টু, আমরা লিখব E0/L ইন্টু L1 ইন্টু, এখানে হবে নিচে E0 ইন্টু L2/L। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, L1/L2। therefore E/V ইজ ইকুয়াল টু L1/L2। এটাকে আমরা ইকুয়েশন নম্বর 4 দিয়ে রাখলাম। ঠিক আছে, আবার এই সার্কিটে আমরা কি ইউজ করতে পারি, ওমস ল, E ইজ ইকুয়াল টু V প্লাস IR। ওকে, or V is equal to E minus IR is equal to E minus I এর ভ্যালু কত, এই যে এখান থেকে লেখো E/RS প্লাস R ইন্টু স্মল r ইজ ইকুয়াল টু, যদি আমি E কমন নিই তাহলে হচ্ছে 1 মাইনাস R/RS প্লাস স্মল r। ঠিক আছে, or V is equal to E, এটা হচ্ছে RS প্লাস স্মল r মাইনাস R বাই
RS plus small r is equal to E into RS by RS plus small r, ঠিক আছে, or E by V is equal to RS plus small r by RS. ওকে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 5 দিলাম। এবার দেখো ইকুয়েশন 4এও E বাই ভি আর ইকুয়েশন 5এও E বাই ভি, তাই না? তাহলে দেয়ারফর 4 and 5 implies কি লিখতে পারি, RS plus R by RS is equal to L1 by L2, তাই না? or 1 plus R by RS is equal to L1 minus L2। নেক্সট পেজে লিখলাম, আগের পেজে যে ইকুয়েশনটা ছিল 1 plus R by RS is equal to L1 by L2, ঠিক আছে, or R by RS is equal to L1 by L2 minus 1, ঠিক আছে। therefore small r is equal to L1 by L2 minus 1 into RS, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি না, তো এই যে সেলটা ছিল এই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে।